ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনার কাছে আমার বিরতির আগে যে আমি বিষয়টা একটু জানতে চেয়েছিলাম, একটু পরিষ্কার হতে চেয়েছিলাম যে এই রায় কার্যকরে আসলে রাষ্ট্র এখন কি ধরনের ভূমিকা নিতে পারে। কারণ আমরা তো জানি যে একজন দেশে আছেন যার 5 বছরের সাজা হয়েছে, আটক আছেন, তারটা একরকম, তিনি হয়তো অ্যাপিলে যাবেন বা যেতে পারবেন কিনা সেটাও আমি জানি না, মানে যদি মানে আলাদা করে অ্যাপিলে যাওয়ার সুযোগ আছে কিনা একটু মানে একটু জানাবেন আমাদের, এবং পরবর্তী ধাপগুলো আসলে কি ফেস করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। কয়েকটা প্রশ্ন চলে এসেছে আপনার জি প্রশ্নের মধ্যে। একটা হলো যে এই রায় কার্যকর করার কি পদক্ষেপ থাকবে, কনসিডারিং দ্যাট দুইজন যে দণ্ডপ্রাপ্ত আসামি তারা ভারতে আছেন। ভারতের সাথে দেখেন আমাদের একটা এক্সট্রাডিশন চুক্তি হয়েছিল 2013 সালে, খুব সম্ভব। সেটার আন্ডারে আমরা কিন্তু আইনগতভাবে টেকনিক্যালি আমরা কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করতেই পারি, এবং রিকোয়েস্ট করা হচ্ছে, এই প্রসেসে আছে, এটা জি আমরা জেনেছি। জি কিন্তু এটা হলো আইনের কথা। আর একটা হলো আপনার প্র্যাকটিক্যালিতে পরে আসছি। আর একটা উপায় রয়েছে, সেটা হলো ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু শেখ হাসিনা এবং কামাল তারা হলেন আসাদুজ্জামান খান কামাল, তারা এখন কনভিক্টেড আসামি। ইন্টারপোলের মাধ্যমে আপনি রেড নোটিশ জারি করতে পারেন এবং তার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারেন। এটা হলো আইনের কথা। আইনের আরো একটু বিশ্লেষণ করি। আপনার পরবর্তী ধাপের কথা জিজ্ঞেস করেছেন। জি 30 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে, কিন্তু যারা পলাতক অ্যাবসকন্ডিং তাদের আদালতের অ্যাপিল করার কোনো রাইট নেই। তো সুতরাং 30 দিন ল্যাপস হওয়ার পরে তাদেরকে যদি আপনি ফিরিয়ে আনেন, তাহলে তারা সরাসরি এক্সিকিউশনের পর্যায়ে চলে যাবেন। আর যিনি মামুন সাহেব, ওনাকে 5 বছর দেওয়া হয়েছে, উনি তো ছিলেন অ্যাপ্রুভার, কিংবা আমরা সহজ বাংলা যেটা বুঝি সেটা হলো রাজসাক্ষী। জি রাজসাক্ষীর যে নিয়ম, সেখানে তো আসলে 5 বছরের সাজা দেওয়ার কোনো সুযোগ নেই। রাজসাক্ষী হলো যে এটা একটা বলে প্লি বার্গেনিং এ যায়, উনি গিলটি প্লি করবেন, ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসক্লোজার করবেন। এটা আদালতের উপর ডিপেন্ড করবে। আদালত যদি ওনাকে বিশ্বাস করে উনি যেটা বলেছেন, তাহলে তাকে খালাস দিতে হবে। এটাই হলো নিয়ম। তো সেটা না করে 5 বছর দিয়েছেন, কিসের ভিত্তিতে দিয়েছেন এটা দেখতে হবে। যদি ওনার সবটা জবানবন্দি সেরকম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হয়ে থাকে, এটা যদি আদালত বিশ্বাস করে থাকেন, তাহলে 5 বছর দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি সেটা বিশ্বাস না করে থাকে, তাহলে ওনার যেই অপরাধের ম্যাগনিচিউড, অপরাধের যেই পরিমাণ, এটাতে তো আসলে মৃত্যুদণ্ড হওয়ার উনি উপযুক্ত। তো এটা দেখতে হবে। ইন্টারেস্টিং যে অ্যাপ্রুভার আমাদের এই ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে কখনো হয় নাই আগে। গত 16 বছরে নতুন একটা ধারা শুরু হলো। তো এটা কি হয় এটা দেখতে হবে। প্র্যাকটিক্যাল যে জিনিসটা, সেটা হলো আপনার ইন্ডিয়া যদি পলিটিক্যাল উইল না থাকে শেখ হাসিনাকে রিটার্ন করার, আপনি কিন্তু আইন দিয়ে শেখ হাসিনাকে রিটার্ন করাতে পারবেন না। দেখেন, ইন্ডিয়ার সাথে আমাদের অনেক বায়োলেটারাল ইস্যুস আছে, জি আপনারা জানেন। আমাদের ফারাক্কা বাঁধ সহ অন্যান্য বাঁধ দিয়ে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক আদালতে আমরা কিন্তু যেতেই পারিনি। তো এই ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। ওয়ারেজ দেখেন, শেখ হাসিনার মাধ্যমে গত 16টি বছর ভারত বাংলাদেশকে ইন এ সেন্স উপনিবেশ বানিয়ে রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের উপরে একটি দলকে, একটা পরিবারকে, কিছু ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে। এখন তারা বড় বড় কথা বলছেন, জনগণের যেটা ভালো হয় সেটা করবেন। ওনারা যদি এই কথার উপরে মানে ট্রু থাকেন, এটা যদি সত্যি সত্যি বলে থাকেন, তাহলে ইমিডিয়েটলি তাদের শেখ হাসিনাকে তাদের যে এক্সট্রাডিশন চুক্তি হয়েছে সেটার আন্ডারে তাদের ফেরত দেওয়া উচিত। আমি বলবো এই বিচারের বিষয়টা নিয়ে আসলে একদিকে যেমন খুশি লাগছে যে শেখ হাসিনার যে অ্যাট্রোসিটি সে করেছে, এইটার একটা ন্যায় বিচার জনগণ পেয়েছে, এবং বিচার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ ছিল। জি ব্যারিস্টার নাজিব, এই বিষয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। জি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, একটা প্রশ্ন করবেন, অবশ্যই সমস্যা নেই। আমি যেটা বলছি যে প্রসিকিউশন টিম অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। কিন্তু দুঃখটা থেকে যাচ্ছে যেখানে দেখেন, সেটা হলো যে আন্তর্জাতিক কমিউনিটি গত 16টি বছর এই ট্রাইব্যুনাল নিয়ে যে সমস্ত সংস্কারের কথা বলেছে, যে সমস্ত বিষয়ে সমালোচনা করেছে, সেইগুলোকে কিন্তু পুরোপুরি অ্যাড্রেস করা হয়নি। যার কারণে আপনি ইন্টারন্যাশনাল সাপোর্ট কিন্তু সেভাবে পাচ্ছেন না। ইভেন জাতিসংঘ আমাদেরকে এই বিচারে যতটুকু হেল্প করেছে, এইটাকে আমি বলবো এটাকে আরো ইনহ্যান্স করা যেত, এটাকে আরো কাজে লাগানো যেত। আপনি যদি ইন্টারন্যাশনাল কমিউনিটির যে কনসার্ন গুলো ছিল এটাকে অ্যাড্রেস করতে পারতেন। একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। এই যে ক্রস এক্সামিনেশনের বিষয়টা, প্রিভিয়াস ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট, মানে এই সাক্ষীরা তাদের এই আদালতের বক্তব্যের বাইরে আগে যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছে, বক্তৃতা, বিবৃতি, টিভিতে কিংবা যে কোনো জায়গায়, এটাকে আমাদের নর্মাল যে ক্রিমিনাল প্রসিডিংস আছে, ফৌজদারি অপরাধ বিধি আছে, এখানে এগুলাকে দিয়ে তার বক্তব্যকে চ্যালেঞ্জ করা যায়।
জি। এই ট্রাইব্যুনাল করলো কি শেখ হাসিনার নেতৃত্বে, যখন বিরোধী দলকে পারসিকিউশন করা শুরু করলো আমার শহীদ পিতা সহ অন্যদেরকে, আমাদেরকে যেহেতু তারা দেখছে, যেমন আমার পিতার যে সাক্ষী ছিলেন শামীম নাসরিন চৌধুরী, সে তার শহীদ স্বামী ডক্টর আলীম চৌধুরীর হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছিল, বই লিখেছে পর্যন্ত। সেখানে সে একজন ব্যক্তিকে দায়ী করেছে, আমার শহীদ পিতার কোনো নামগন্ধ সেখানে ছিল না। ট্রাইব্যুনালে এসে সে হঠাৎ করে বলছে আমার পিতা সেখানে তার নির্দেশে তার স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়নি। তার আগে যে বই লিখেছে, তার যে টেলিভিশন সাক্ষাৎকার ছিল, এইগুলা ধরে বলা আপনি আগে কেন বলেননি। তো এই জিনিসটা কিন্তু এই ট্রায়ালে ব্যবহার করার কোনো দরকার ছিল না। আমরা বলেছি আপনারা প্রিভিয়াস ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট আনার সুযোগ দেন, কারণ আপনাদের কাছে যে সাক্ষ্য প্রমাণ আছে আপনারাই বলেছেন 14 বার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যাবে। কিন্তু এই ছোটখাটো নিটিগিটি বিষয়গুলোকে কিন্তু সংস্কার না করার কারণে কিছুটা কিন্তু ডেন্টেড হয়েছে। এটা আমাদের কিছুটা দুঃখ আছে, কারণ আমরা যে ভাষায় সমালোচনা করেছি এই ট্রাইব্যুনালকে এতদিন, শেখ হাসিনার কোনো নৈতিক অধিকার নাই, কারণ এটা তার নিজের হাতের সৃষ্টি করা ট্রাইব্যুনাল। সর্দার ফরিদের ফরিদ প্রশ্নটা একটু নেই। জি, বেশর নাজিব মোমেন, আপনি কি মনে করেন যে এই যে মামলার রায়টা হলো, এটা কি বাংলাদেশের রাজনৈতিক ন্যারেটিভ পাল্টে দেবে? একই আরেকটা প্রশ্ন আমরা যোগ করে দেই, সেটি হলো এটা কি কোনো নতুন বার্তা দিবে রাজনীতিবিদদেরকে বা যারা শাসন করবেন, যে জবাব দিয়ে তার বাইরে থাকা কঠিন হবে? কি মনে করেন আপনি? মানে আপনি নিজেও তো রাজনীতি। রাজনৈতিক ন্যারেটিভ কিন্তু আমাদের পাল্টে গিয়েছে 24-এর বিপ্লবের মাধ্যমে। এটা আদালতের মাধ্যমে রাজনৈতিক ন্যারেটিভ চেঞ্জ হয় না। আমি বলবো যে বিপ্লবটা হয়েছে, এটাকে বিপ্লব হিসাবে যদি আমরা স্বীকৃতি দেই, জুলাই বিপ্লবের স্বীকৃতির মাধ্যমে রাজনৈতিক ন্যারেটিভ চেঞ্জ হতে পারে, কোনো রায়ের মাধ্যমে হতে পারে না। নাম্বার ওয়ান, অবশ্যই জবাবদিহিতার ক্ষেত্রে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। আমি বলবো যে এটা আরেক ধাপে এগিয়ে বলবো, এটাকে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারতাম আইসিসি বিচারের মাধ্যমে। দেখেন আপনার এই যে বিচারটা হচ্ছে, এটা অনেকটাই বলতে পারেন আপনি ভিক্টর স্টাইল। এটা ব্যারিস্টার নাজিব, আমি আসলে জানতে চাচ্ছি যে এই যে এখন রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন, কিংবা যারা ভবিষ্যতে ক্ষমতা আসবেন, এই যে রায়টা হলো, এটা কি নিশ্চিত করে একটা বার্তা দিবে তাদেরকে নাকি? অবশ্যই একটা বার্তা দেবে, কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা বার্তা যেটা দিচ্ছে সেটা হলো যে আপনি এই যে 2000 মতো ছাত্র জনতার রক্তে হাত ভিজিয়ে আপনি পালিয়ে গেছেন, মনে করছেন যে এটাই শেষ। এটা কিন্তু শেষ না, আপনাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। এইটা একটা বার্তা অবশ্যই গিয়েছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন রয়েছে ব্যারিস্টার নাজিব, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর আচরণ দেখে তা মনে হয় না। আবিদ একটা কথা বলেছিলেন যে মুসলিমরাই এখন অত্যাচারী হয়ে ওঠার একটা উপক্রম হয়েছে। ভালো বলেছে আবিদ। আপনার কি মনে হয় এই যে রাজনৈতিক দলগুলো আচরণ দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে তারা এরকম চিন্তা করছে ভবিষ্যতে জবাবদিহি দিতে হবে বা জবাবদিহি করতে হবে? কি মনে হয় আপনার? সেটাই বলছি যে আমাদের এত বড় একটা বিপ্লব হয়ে গেল, এরপরে যদি রাজনীতিবিদদের আচরণের চেয়ে কোনো চেঞ্জ না আসে, তাহলে এটা অবশ্যই দুঃখজনক। এবং আমরা লক্ষ্য করছি যেটা এই দুঃখজনক রিপিটেশন ইতিহাসের, যে ইতিহাসের নির্মম যেটা শিক্ষা, ইতিহাস থেকে শিক্ষা নেয় না, যে 71-এর পরে যেটা হয়নি, 24-এর পরও দেখছি আমরা সেই একই ইয়েতে ঘুরপাক খাচ্ছি। তো এটা হওয়া উচিত না। আমি মনে করি নীলোফার চৌধুরী মনিকে যদি একটু যুক্ত করি একই প্রশ্নে, বাস্তবায়ন করা হয়, এটাকে যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, এটার আলোকে ঐক্যমত্যের ভিত্তিতে যদি নতুন একটা সংবিধান রচিত হয়, সেই সংবিধানের মাধ্যমে রাজনৈতিক কালচার পরিবর্তন করা সম্ভব। এবং নীলোফার চৌধুরী মনি এমনটা মনে করেন কিনা? নীলোফার চৌধুরী মনি, দেখেন, আমি সম্পূর্ণ এমনটা মনে করি না। এই কারণে যে শেখ হাসিনা যদি আজকে ক্ষমতায় থাকতো, তাহলে কি এই রায়টা হতো? যদি সে ক্ষমতায় থাকা অবস্থায় এই রায় হতো, আমি এমনটা মনে করতাম। যে কথাটা আবিদ বলেছে যে যারা এক সময় নির্যাতিত ছিল, এরাই কিন্তু এখন মানে নির্যাতন করছে, এরকম। তো এই মানুষগুলো যদি, এই রাজনৈতিক দলগুলো যদি অতীত থেকে কিছু শিক্ষা নিত, তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারতেন না। এবং তারাও যেন যতদিন তারা ক্ষমতায় আছে বা ক্ষমতার আশেপাশে আছে, ক্ষমতার ঘাড়ে চড়ে বসে আছে, তারা ততদিন পর্যন্ত মনে করবে যে আমিই রাষ্ট্র। এই যে আমি রাষ্ট্র, এই জায়গাটা আপনি দেখেন, অতীত থেকে দেখেন, আপনি এরশাদের সময় এরশাদকে নামানোর পরে এরশাদের যেটুকু বিচার হয়েছে, ওইটুকু নামানোর পরে জেল খেটেছে, সম্পূর্ণ বিচার হয়ই নাই। তারপরে আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে নোংরামোটা করলো আওয়ামী লীগ, সেটা কিন্তু উনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই কাজগুলো করতে পারতো না। এত অন্যায়, এত অগণতান্ত্রিক ভাবে এই কাজগুলো করতে পারতো না। আজকে শেখ হাসিনা, তার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। সে যদি ক্ষমতায় থাকতো, এই আমি শ্রদ্ধা রেখে বলছি আদালতের প্রতি, তাহলে কি এই রায়টা এইভাবে হতে পারতো? কিংবা
আজকে যারা যে সাংবাদিক ভাইরা আমাদের সাথে কথা বলছেন যেভাবে, এইভাবে তারা কথা বলতে পারতেন কিনা? আমরা তখনও টকশো করেছি, তখনও কিন্তু এমবার্গো এমন ছিল, ঢোকার সময় বলে দিত, আপা এইটা নিয়ে অমুকের নামটা কিন্তু বলবেন না, তাকে নিয়ে বলেন না, সব বললেন, তাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে বলেন না, সব বলেন। এই যে আমাদের আপোষকামিতা, এই আপোষকামিতাও কিন্তু গণতন্ত্র ধ্বংসের একটা প্রধান অন্তরায়। তো এই জায়গায় আমি কি করে বলতে পারি যে আওয়ামী লীগের অস্তিত্ব পর্যন্ত নাই, নিষিদ্ধ করা হয়েছে অথবা স্থগিত করা হয়েছে, সেই আওয়ামী লীগ নিয়ে আজকে আমি বড় বড় কথা বলছি। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আদালত যে রায় দিয়েছে আমি মেনে নিয়েছি, আমি বলছি। কিন্তু সেই একই আদালত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কিন্তু এই মামলাটাই হতো না, মামলাটাই উঠতো না। তাহলে আমরা কি নিয়ে এত কথা বলি? আজকে যে মবগুলো হচ্ছে, একই মব তো 15.5 বছরও দেখেছি আমরা। এই যে আজকে এখন দেখেন, চাক্ষুষ সন্ধ্যাবেলা আপনার যুব দলের একজন নেতাকে ঠেকিয়ে গুলি করে মেরে গেল। তো এই যে মবগুলো, এগুলো তো মব, এটা তো আপনার মনে করেন যে এটার বিচারটাও তো ওইভাবে আমরা তো আশা করি, কিন্তু আমরা তো ওইভাবে বিচারটা পাচ্ছি না। সরকার এখানে নির্বিকার। তো এই সরকার নির্বিকার, পরবর্তী সরকার এসে আবার কিন্তু এটার বিরুদ্ধে কথা বলবে, তো তখন আমরা কোথায় যাব? যেটা নিয়ে আপনার আমি আরেকটু বলি যে আইজিপি নিয়ে যে কথাটা উঠেছে, হ্যাঁ উনি রাজসাক্ষী হয়েছেন, রাজসাক্ষী হওয়ার জন্য 5 বছর জেল হলো। তাহলে এত কিছু করার পর আমিও তো 5,000 লোক যদি আমি মেরে ফেলি কারো হুকুমে, মেরে ফেলার পরে আমি যদি রাজসাক্ষী হয়ে যদি বলি যে আমি আমার যে লিডার ছিল সে আমাকে শিখিয়ে দিয়েছে, তাহলে কি আমিও কি 5 বছর বা আমি খালাস হয়ে যাব? তাহলে তো ওইভাবে যদি আমরা হিসাব করি, ওই যে চট্টগ্রামের কি দিলীপ না প্রদীপ, তারাও তো তাদের জায়গা থেকে আশা করতে পারে, তারাও বলতে পারে যে হ্যাঁ আমি রাজসাক্ষী হবো, আমাকে এই অমুক অমুক আমাকে হুকুম দিয়েছিল। তার মানে কি এটা, তাহলে এই বিচারটা তো এইভাবে আমরা প্রহসনটা চাই না। আমরা চাই আমাদের গণতন্ত্র সমুন্নত থাকুক। আমার সন্তানও যদি অপরাধ করে, আমার সন্তানও যেন ওই একই জায়গায় একই হিসাবে যেন সে জেলে যায়, তার যেন বিচার হয়। এবং নীলোফার চৌধুরী মনে সর্দার ফরিদের একটা প্রশ্ন আছে, আমি টিকে থাকা অবস্থায় যেন হয়, আমি পালিয়ে গেলে হয়, ওটাকে আমি মনে করি না। নীলোফার চৌধুরী মনি, আপনি খুব স্পষ্ট বলেন, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো যে ভোটকে কেন্দ্র করে ভোটারদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে কোনো নেতার বক্তব্য দেখছি ফ্যাসিস্টদের প্রতি একটা দুর্বলতা। সবকিছু আসলে মূলত হচ্ছে ভোটারদের জন্য। সেটা আপনাদের দলেও যেরকম রয়েছে, জামাত ইসলামেরও রয়েছে। আমরা তাদের বক্তব্যগুলো অনেক সময় শুনেছি, এক ধরনের আপোষকামিতা, বিশেষ করে আওয়ামী লীগের ভোটটা পাওয়ার একটা ইচ্ছা। যদি তাই হয় তাহলে এই যে গণতান্ত্রিক মূল্যবোধটা কোন জায়গায় দাঁড়াবে, একটা প্রশ্ন। আর দলগুলো কি স্বল্প মেয়াদী লাভের সামনে দীর্ঘমেয়াদী নীতিকে বিসর্জন দিবে? তাহলে এই যে আবিদরা যে লড়াইটা করলো, হ্যাঁ নাজমুল হাসান যে লড়াইটা করলো, সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? আমি আপনার দ্বিতীয় কথার সাথে সম্পূর্ণই একমত। এইটা যারা যুদ্ধের সামনের ভাগে ছিল আমাদের সন্তানরা, তাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে। তাদেরকে চুপ থাকলে, ঘরের মধ্যে আমি চুপ থাকবো, বাইরে আমি প্রকাশ করব, বাইরেটা নিয়ে আমি কুন্দল করব, এটা একরকম হতে পারে না। আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম। আরেকটা জিনিস হলো, আমি একটা দলের কর্মী, আমি কর্মীর উপরে নিজেকে স্থান দিই না। যারা বলেছে তারা যদি কোনো বড় লিডার বলে থাকেন, নিশ্চয়ই তার একটা সামনে পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, ওনারাই এটাকে জাস্টিফাই করবেন বা ক্লারিফিকেশন করবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের ভাইরা বোনেরা, আমাদের সন্তানরা যে কষ্টটা 15.5 বছর করেছে, শীর্ষ সন্ত্রাসীদেরকে গাড়িতে করে, পতাকাবাহী গাড়িতে করে বর্ডার ক্রস করে, জেল থেকে বের করে বর্ডার ক্রস করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের ছেলেদেরকে তারা ডান্ডা বেরিয়ে পড়িয়ে, লাখো লাখো সন্তানদের, যেখানে 10,000 লোকের ধারণ ক্ষমতা, সেখানে লাখের কাছাকাছি ছেলেদেরকে আপনার জেল খাটিয়েছে। শুধু তাই না, তাদেরকে খাওয়াতে কষ্ট, তাদেরকে ঘুমানো কষ্ট, তাদেরকে প্রত্যেকটা ব্যাপারে কষ্ট দিয়েছে। এবং যারা বাইরে ছিল তারা এক এলাকা থেকে আরেক এলাকায়, আমি শেষ করে দিচ্ছি, আরেক এলাকায় তারা সেই আপনার ধান খেতে, আপনার পাট খেতে, তারপরে আপনার হলো গিয়া ডুবার নিচে, এই জায়গাগুলায় নৌকার মধ্যে মশার কামড় খেয়ে সারা রাত ঘুমিয়েছে পুলিশের অত্যাচারে কিংবা আওয়ামী লীগের দূষরদের অত্যাচারে। এই অত্যাচার সহ্য করেছে, বাড়ি ঘর সবকিছু তারা দখল করে নিয়ে গেছে। এই মানুষগুলোর সঙ্গে এক ধরনের বেইমানি করে
কেউ যদি যে বা যারাই এই কাজগুলো তারা করবে, আমি আগেই বলেছি আমি প্রতিশোধ স্পৃহায় বিশ্বাসী না, আমি আপনার ন্যায় বিচারে বিশ্বাসী। জি, ন্যায় বিচারে। আমাদের সন্তানের একটু- সঙ্গে যারা যা করেছে তাদেরকে ওইভাবে তাদের শাস্তি ধন্যবাদ। পেতে হবে। ধন্যবাদ। শুধু এক আমি- কথায় পারি বলে শাস্তিটা পার পেয়ে যাবে বা এমনটা আমি না। আমার ভোটের জি, জন্য আমি মামলা একটু থেকে আবিদুল ইসলাম খান এবং মুক্তি নাজমুল পেতে হাসানকে পারি। আমি একটু ছেড়ে দেব। আপনি বলছিলেন জি, আবিদ, আমি আবিদকে একটা প্রশ্ন করতে চাই। 1 মিনিটে জি, যদি 1 মিনিট। আবিদ, আপনি চানকার বলের কথা বলছিলেন। গণমাধ্যম কর্মী হিসেবে আমার ওই সময় ওইখানে থাকার একটা সুযোগ হয়েছিল এবং আমি দেখেছি কিভাবে গুলিবিদ্ধ লোকেরা মেডিকেল কলেজে ঢুকছে, মৃত্যুর খবর হচ্ছে। আসলে এই স্মৃতিগুলো ভোলার মতো নাই, বরঞ্চ আপনারা আরো বেশিতে ইনভলভ ছিলেন, আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এখন যখন আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো, আমি নির্দিষ্ট করে বলছি না, রাজনৈতিক দলগুলো ভোটের হিসাব নিকাশ মেলাতে গিয়ে এই তাদের সঙ্গে হাত মেলায়, সেটি নিঃসন্দেহে একটা কষ্টের ব্যাপার। এবং আরেকটা প্রশ্ন আবার নতুন করে আসে, সেটি হলো যে নীতির কি হলো? নীতির কি হলো? আবিদুল ইসলাম খান। দেখেন, জুলাই গণঅভ্যুত্থানকে অনেকেই বিভিন্ন জন বিভিন্নভাবে ডেসক্রাইব করে, বিভিন্ন জন বিভিন্নভাবে সেটাকে ধারণ করে, কিন্তু আমার কাছে জুলাই কখনো বিক্রিযোগ্য কোনো ম্যাটার নয়। জুলাইকে আমি কখনোই বিক্রি করিনি। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময় 6 আগস্ট থেকে আবারও সেই মসজিদ মন্দির পাহারারত ছিলাম। সেখান থেকে এখনো পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনবার জন্য রাজপথে আছি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে রাষ্ট্র থেকে 1 পয়সার কোনো প্রকার অনধিকার চর্চা করিনি এবং সেটা ভবিষ্যতেও করব বলে এখনো পর্যন্ত নিশ্চিত সেটা আমরা করব না। তো এখন যে কথাটা বলছেন যে জুলাই যে জুলাইয়ের যে চেতনার যে পরিপন্থী আওয়ামী লীগের যে ভোট টানার যে বিষয়টা, দেখেন আওয়ামী লীগের ভোট টানার বিষয়টা একটা এখন কথা বলতে গেলেই যে কারো না কারো বিরুদ্ধে কথা বলতে হয়। আচ্ছা। প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পত্রিকার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে ঠেকাতে মরিয়া ভারত ও জামায়াত, এবং সেটার স্পষ্টতা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেও পাই। যখন বলা হয় একদিকে যখন আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আন্দোলন করা হয়, অপরদিকে আওয়ামী মানুষগুলোকে যখন পুনর্বাসন করা হয়। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই রকম পর্যায়ে পড়ে যায়নি যে আওয়ামী লীগের ভোট দিয়ে তাকে সরকার দল তাকে গঠন সেই করতে প্রশ্ন হবে। আমাদেরও, সেই প্রশ্ন আমাদের, কিন্তু সেরকম ঘটনা যখন ঘটে তখন একটু আশ্চর্য লাগে। বিগত দীর্ঘ দুঃশাসনে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সম্মুখ সারি থেকে এবং টানা লড়াই সংগ্রাম চালিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেই সময়টাতে যদি নির্বাচন সুষ্ঠু হতো তাহলে যে সংখ্যাগরিষ্ঠ আসনের মধ্য দিয়ে বিএনপি নির্বাচনে বিজয়ী লাভ করতো। সুতরাং সেই সমর্থক তো বিএনপির কাছ থেকে ছুটে যায়নি। সুতরাং এখনো পর্যন্ত আমরা বলছি যে বিএনপিকে জিততে হলে যে আওয়ামী লীগের ভোট লাগবে ব্যাপারটা তা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যতই বিএনপির মুখ থেকে দু একটা কি শুনেছেন, বলেছে যে অন্যায়টা আওয়ামী লীগ করেছে, কোন নিরপরাধ মানুষকে আমরা হয়রানি করব না, সেই জিনিসটাকে নিয়ে যাওয়া হচ্ছে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে, আওয়ামী লীগের দিকে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগের মামলা তুলে দেওয়াতে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা মোটেও উচিত নেই, মিডিয়া ট্রায়ালটা বন্ধ করা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি, প্রকাশ্যই দেখতে পাচ্ছি, যখন জামায়াতের বিভিন্ন জেলার যে আমিররা বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগের তো আমরা কোনো ক্ষতি করিনি, সুতরাং আওয়ামী লীগ আমাদেরকেই ভোট দেবে। অনেক ধন্যবাদ আবিদুল ইসলাম খান এবং নাজমুল হাসান, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য 71 জানালে, এবং একই সঙ্গে নীলোফার চৌধুরী মণি এবং ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন।